সমস্ত দিক বিবেচনা করে আজ আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডক্টর কোনো রকম দোষ করেনি, তারা তাদের সিস্টেম অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই আদালত তাদেরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সরকার আসলে 100 টাকায় আনলিমিটেড কল ডেটাও থাকবে, আর বিএসএনএল টাওয়ার প্রত্যেক মহল্লায় মহল্লায় বসিয়ে দেবো। তাহলে ভোটটা এবার পাচ্ছি তো আমরা? সবাইকে ভোট দিয়েছি। তুমি সবাইকে দিয়েছো, ভোট তো তোমার বেকারই হয়ে গেছে। আমার ভোট বেকার হয়েছে তো আমি দেখবো, তোর কি বাবা? এই যত সব আমার টাইম নষ্ট করলে। যাক, একটু একটু ছাড়ুন তো, ছাড়ুন, পা ছাড়ুন। দেখুন, আমাকে দ্বিতীয়বার না আসতে হয়। স্বাধীনতা কিসের, যেখানে একজন কৃষক এতটা অসহায় যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? আপনার এই অহংকার, এটা না হয় যে আপনার রাস্তায় বের হওয়াটাই বন্ধ হয়ে যায়। তাই বলছি, যা করবে ভেবে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ ও নাটক প্রেমী, আজ আমরা আপনাদের সম্মুখে স্বাধীন ভারতের পরাধীন জনতা শিরোনামে একটি নাটক পরিবেশন করতে চলেছি, যেটি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে ইনশাআল্লাহ। অত্র নাটকে ভারতের ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর জাতীয় স্তরের নানান সমস্যার চিত্র, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরা হয়েছে। সেই সাথে স্বাধীনতার পর বেকারত্ব, সামাজিক বৈষম্য এবং সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি ও রাজনৈতিক অসঙ্গতি জনগণের জীবনে কিভাবে কুপ্রভাব ফেলেছে তাও স্পষ্ট করা হয়েছে। সর্বোপরি আজকের নাটকটি ভারতীয় জনতার জীবনযাত্রার উন্নতির জন্য সরকারের কী পদক্ষেপ নেওয়া দরকার তা বারংবার বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। নাটকের কাহিনী সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবে তার কোনো মিল নেই। চলুন আজকের নাটক শুরু করা হোক। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। আপনারা এবারের ভোটটা কিন্তু আমাকেই দেবেন। ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। থামো। চাচা, ভালো আছেন তো? বলছি, এবারের ভোটটা কিন্তু আমাকেই দিয়েন। যদি আমাদের সরকার আসে, এই রতনপুরের যত সমস্যা সব সমাধান হবে, উন্নতি হবেই। তাই এবারের ভোটটা কিন্তু আমাকেই দিয়েন। প্রতিবার তো আপনারাকে দিই, এবারও দেব। আচ্ছা, দাও দাও। চাচা, এই টাকাটা রাখেন, একটা কাজ হবে। আর মনে থাকে যেন, ভোটটা কিন্তু আমাকেই দেবেন। ঠিক আছে। ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। 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 কি বলছে খবরে? খবরের পাতা খুললেই নেতা নেত্রীর আবির্ভাব, মুডটাই খারাপ করতেই। না জানে আজকে কোন নেতা চলে আসে ভোট চাইতে বাড়িতে। দেখি খেলার খবরটাই দেখি। সিংহ চিহ্নে ভোট দিন, ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। ভোট 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 দিন, সিংহ চিহ্নে ভোট দিন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চাচা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। ইস, সরকার থেকে আপনার ঘর দেয়নি? গরিব মানুষ, সরকার তো আমাদের পান দেখে না। আরে, আপনার দুঃখ আমি সহ্য করতে পারছি না। চাচা, তা এবারের ভোটটা তাহলে আমাকেই দেবেন।
এই চাচার নাম লেখ শিগগিরি। নামটা কি? শরীফুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, এই মাসে ইনকুমারি করতে পাঠাবি, আচ্ছা ঠিক আছে, বাড়ি যেন যাবো। এই মাসে যেন চাচার ঘর আসে। ঠিক আছে, ঠিক চাচা আছে। ভোটটা তাহলে আমাদেরকেই দিয়ে। হ্যাঁ বাবা, আপনাকে চাচা এই টাকাটা রাখেন, না কাজে বাবা, আসবে। লাগবে না। আরে না রাখেন, না বাবা, লাগবে না। আরে জনগণ রাখেন রাখেন, কাজে আসবে। আর ভোটটা কিন্তু আমাদেরকেই দেবেন। আগের বারে যারা এসেছিল একই কথা বলে গিয়েছিল, ভোট শেষে কিছুই পেলাম না। এখন আর কারোর ওপর ভরসা হয় না। এ দেখো বর্ষার সময় টিন ফুটো হয়ে ঘরে বৃষ্টি পড়ছে, সবই কপাল। চাচা আপনি আমাদের উপরে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, এই মাসেই আপনার ঘর আসবে। ভোটে জিতলি, আমাদের সরকার আসলে সর্বপ্রথম ঘর চাচা আপনার আসবে। তাই আমরা অন্যজনের মতন না, তাই এবারের ভোটটা কিন্তু আমাদেরকেই আচ্ছা, দেবেন। ভোটটা আপনাকেই দেব। ভোট 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 দিন, সিংহে জিনে ভোট দিন, ভোট 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 দিন। থামো। সিংহে জিনে ভোট দিন। আপনারা সিংহের চিহ্নে ভোট দিতে ভুল করবেন না কিন্তু। আমার নেতার চরিত্র, ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র। ফুলের মতো পবিত্র। ভোট 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 দিন, ভোট ভোট দিন, ভোট 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 দিন। তোমরা থামো। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। হে আমার সুপ্রিয় জনগণ, আমি আজকে আপনাদের সম্মুখে অঙ্গীকারবদ্ধ হলাম, আজ থেকে ঠিক 4 বছর পর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ হবে, প্রত্যেক ঘরে ঘরে স্বচ্ছ পানির ব্যবস্থা হবে, প্রত্যেক সন্তান স্কলারশিপ পাবে, প্রত্যেক যোগ্য ব্যক্তি তারা নিজের যোগ্যতায় চাকরি পাবে, কৃষকরা কৃষক বন্ধু পাবে। হে আমার সুপ্রিয় জনগণ, তাই আপনাদের ভোটটা আমাকে দিয়ে এই ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মনে রাখবেন, আপনার সন্তান আমার সন্তান, আপনার পিতা আমার পিতা, আপনার মাতা আমার মাতা। তাই এই বিপুল ভোটে জয়ী করে আপনাদের খিদমত করার সুযোগ করে দেবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ভোট 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 দিন, ভোট 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 দিন। এর কথা শুনে মনে হচ্ছে এবার কাজ হবে। এর পূর্বে যেসব নেতারা এসেছিল সবই অযোগ্য, তাদের দ্বারাই কোনো কাজ হয়নি। মানুষটা ভালো মনে হচ্ছে, মনে তো হচ্ছে। এবার হয়তো রাস্তাঘাট ও জাতির উন্নয়ন হবে হবে মনে হচ্ছে। হ্যাঁ হবে। ওরে ভাই, এমন জনদারদি ভাষণ সবাই দেয়, এদের কাছে মাইক কই? এদের প্রতি বিশ্বাস নেই। এরা মুখে বলে এক, কাজে করে আর। দেখলে না এর আগের বার কেমন করে ইলেকশনে কাশিম চাচার ঘরের টাকাগুলো সব খেয়ে ফেললো, এমনকি ওর পায়খানাটাও ছাড়েনি, ওটাও খেয়ে ফেলেছে। তাও তো ঠিক, এই যে ঠিক, এমনটা করবে না, তা কি প্রমাণ আছে? যত সব ভীমরতি। চলো চলো চলো, সেটাও বাড়ি চলো, চলো, এদের চলো। দ্বারা কিছু হবে না, চলো। বাড়ি চলো। এদের দ্বারা- চলো। ভোট দিন। চাচারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে। যেটা বলছিলাম, ওই চিটিং বাজের কথা বিশ্বাস করেন না। ও জানেন কত বড় ফকরমবাজ কথা বলে, ওর কথা একটাও বিশ্বাস করেন না। এতদিন তো ওর ভোট দিয়ে এসেছেন, এবার ভোটটা আমাদেরকে দিন। সব খেয়ে নেবে, কিচ্ছু দেবে না। তাই আপনার মূল্যবান ভোটটা আমাদেরকে দিন। আমরা ক্ষমতায় আসলে 200 ইউনিট করে কারেন্ট ফ্রিতে পাবেন। আর মোবাইল ব্যবহার করেন তো? হ্যাঁ হ্যাঁ করি করি। রিচার্জ কত লাগছে? 400? হ্যাঁ 400। কমবে না, আরো বাড়বে। আর আমাদের সরকার আসলে 100 টাকায় আনলিমিটেড কল, ডেটাও থাকবে। আর বিএসএনএল টাওয়ার প্রত্যেক মহল্লায় মহল্লায় বসিয়ে দেবো। তাহলে ভোটটা এবার পাচ্ছি তো আমরা? হ্যাঁ দিব দিব। আচ্ছা, আপনাকেই দেওয়া হবে ভোটটা। ঠিক আছে, ভোটটা তাহলে আমাকেই দেবে। ভোট ভোট, ভোটটা আমাকেই দেবে তাহলে। আহা, এই যে যত সব নেতারা আছে, কে কখন ভোটে দাঁড়ায়, কে কখন নেতা হয়,
আর সবাই বড় বড় ভাষণ দিয়ে যায়। হাট, সরকার এ কিসের সরকার? ও চাচা এদিকে শুনো। আমাকে ডাকছো? হ্যাঁ চাচা, তোমাকেই ডাকছি। হ্যাঁ বলো, কি বলছো? ভালো আছো চাচা? আলহামদুলিল্লাহ। বলো কি বলছো? বসে যাও, এক কাপ চা খেয়ে যাও চাচা। আই চা খাবো না, আমার ছেলে জোন কাটছে, ও তাদের জন্য দুটো ভাত আর ডাল দিয়েছি, দিয়ে আসি একটু। ধত্তরি জুন, বসো তো দেখি, একবার চাটা খেয়ে যাও। আচ্ছা তুমি যখন বলছো তখন দুটা খাইলি চা এক কাপ। এখানে বসবো নাকি? চাচা এখানে বসো। এই চাটা খাওয়াচ্ছ, কোন নেতা টাকা পয়সা দিয়েছে নাকি একে? হ্যাঁ, কোন নেতাকে ধরেছে? চাচা আমাকে বললে নাকি? না না, তোমাকে কিছু বলিনি। এই বিস্কুট হবে একটা, বিস্কুট। হ্যাঁ চাচা, বিস্কুট আর হবে দিচ্ছি। ওই শরীফুল চাচা একবার বিস্কুট আর চা দাও এক। আচ্ছা, আগে বিস্কুটটা খান, পরে চাটতে আসছে, চা গরম হয়ে। আচ্ছা ঠিক আছে, আমার চাটা একটু মিষ্টি করবে বুঝলে, আমি একটু মিষ্টি চা খাই। একটু চিনি বেশি দিয়ে দিই। আচ্ছা, তোমার বাবা যা চা করতো বাবু, এই আমার এখনো স্বাদ লেগে আছে, বুঝতে পারলা? চাচা তোমাকে একটা গোপনীয় কথা বলবো। তুমি এক কাপ চা খেলিয়ে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? একটা গোপন কথা বলবা? সহজ কথা চাচা। না না, এখন সহজ কথা বলা যাবে না বাপু। এই যে বয়স হয়ে গেছে, এক পা কবরে আর এক পালিয়ে চলাফেরা করি, এখন সহজ কথা বলা যাবে না। বলো ভোটটা কাকে দিয়েছো চাচা? এই না রে না, ভোটের কথা বলাই যাবে না। এই যে ভোট নেতা এটা ওটা বলাই যাবে না, ভোটের কথা। কসম করে বলছি কাউকে বলবো না চাচা, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি বলছি। ওই যে উত্তর পাড়ায় মুকুল, সে আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমাকে দেখেছে, আমাকে দিয়ে দেখে সালাম দিয়েছে, সালাম দিয়ে 3টে সিগারেট কিনে দিয়েছে। এবার আমি তো বুঝি কিসের লেগে সিগারেট দিয়েছে। হ্যাঁ চাচা। বলছে কি ভোটটা আমাকে দিবা, ওকে ভোট দিলাম। তারপরে ওই যে দক্ষিণ পাড়ায় মুকুল, সে আমার বাড়ি গেছিল, বুঝতে পারলা? সে আমাকে একটা পোল্ট্রি দিয়ে, দেখো পোল্ট্রি দিয়ে আমার বাড়ির মেয়ে ছেলে সবাই খুশি হয়েছে, বললো ওকে ভোট দিবা, ওকেও ভোটটা দিলাম। তারপরে ওই যে পূর্ব পাড়ায় মাহফুজ, ওই কি একটা ইসে দাঁড়াছে, সে আমাকে 500 টাকা দিয়েছিল, সে বললো আমাকে ভোট দিবা, ওকেও দিলাম। ওই যে পশ্চিম পাড়ায় আরাফাত, সে আমার বাড়ি গেছিল, আরে আমাকে খালু খালু বলে, কিন্তু আমি যে কোন রকমের খালু হলাম আমি কোনো বুঝতেই পারি না। সে বললো আমাকে ভোট দিবা, তাকেও ভোট দিয়েছি। চাচা তুমি তো সবাইকে ভোট দিয়েছো, তোমার ভোট তো বেকার হয়ে গিয়েছে। এ আমি তোর মতন বেমান না, আমি সবাইকে ভোট দিয়েছি, আমি ইমানদারি কথা বলি, আর সবাইকে দিয়েছি। তোদের মতন একটা খাবো দুটা খাবো ওদের কাছ থেকে ভোট নিব, অন্যজনের খেয়ে অন্যজনকে ভোট দিব, আমি ওরকম বেমান না, আমি সবাইকে ভোট দিয়েছি। তুমি সবাইকে দিয়েছো, ভোট তো তোমার বেকারই হয়ে গেছে। আমার ভোট বেকার হয়েছে তো আমি দেখবো, তোর কি ব্যাপার? এই যত সব আমার টাইম নষ্ট করলে, চাক চাক আমার ছেলে পিলেকে দেখুন দেখতে যাবো। হাই, এত কষ্ট করে পড়াশোনা, এত ডিগ্রি, কোনো চাকরি হচ্ছে না। ওয়াজিদ, আমার বিশ্বাস তুমি সফল হবে। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি ডিগ্রি, অনেক ডিগ্রি করেছো, নিশ্চয় একদিন ভালো একটা চাকরি পাবে। বাবা, যত জায়গায় পরীক্ষা দিচ্ছি কোনো চাকরিই হচ্ছে না। সবাই বলছে ঘুষ না দিলে নাকি চাকরি হবে না। এটা কি ধরনের কথা? আমাদের দেশে চাকরি পাওয়ার জন্য ঘুষও দিতে হবে? হ্যাঁ বাবা, আজকাল সরকারি চাকরি পেতে ঘুষ দিতে হয়। ভালো পরীক্ষার রেজাল্ট কোনো কাজে আসে না। লোকজন বলছে যদি টাকা না দিই তাহলে চাকরি করার আশা বৃথা। কিন্তু এত টাকা আমরা কোথা থেকে আনবো? আমাদের তো আর্থিক অবস্থা ভালো নয়। আমিও জানি বাবা, কিন্তু কি করব, কিছু করার নেই। টাকা না দিলে তো আমার চাকরি হবে না বাবা।
প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি এখানে চাকরির জন্য আবেদন করতে এসেছি। আমার সব কাগজপত্র এখানে আছে। হ্যাঁ, তোমার কাগজপত্র দেখে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু চাকরির জন্য শুধু কাগজপত্র যথেষ্ট নয়। স্যার, আমি বুঝতে পারলাম না, আমার কি আরো কিছু দরকার? ঠিক আছে, তুমি 1 নম্বর রুমে গিয়ে বসো, আমি আসছি। দেখো, একটাই সিট ফাঁকা আছে, একটাই সিট ফাঁকা আছে। অন্যরা 10 লাখ দিব বলেছে, তুমি কত দিবে? জি স্যার, বুঝতে পারলাম না। দেখো, ঘুষ ছাড়া এই জগতে চাকরি হয় না। যারাই চাকরি পেয়েছে সবাই ঘুষ দিয়ে চাকরি করতেছে। অসম্ভব, এটা অন্যায় স্যার। আমি আমার নিজের যোগ্যতার উপর ভিত্তি করে চাকরি পেতে চাই। এই স্বাধীন ভারতে কি যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে না স্যার? যোগ্যতা? যোগ্যতা? এই স্বাধীন ভারতে যোগ্যতার হিসাবে চাকরি বলতে কিছু নাই। চাকরি পেতে গেলে খরচ করতে হবে, এটাই সবারই জানা কথা। কেন স্যার, ঘুষ দিয়ে কেন চাকরি নেব? সিদ্ধান্ত তোমার। টাকা দিলে চাকরি পাবে, টাকা না দিলে চাকরি আশা করবে না। চাকরি পেতে চাইলে রাত 10টায় ফোন করবে। বাবা, তোমার ইন্টারভিউয়ের কি খবর? বাবা, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু পরাধীনতার গ্লানি থেকে এখনো মুক্তি পাইনি। চাকরি ছেড়ে দাও বাবা, ঘুষ লাগবে। এটা কেমন বিচার? সব পরীক্ষায় পাস করেছো, তবুও চাকরি পেতে ঘুষ লাগবে? বাবা, স্বাধীন ভারতে শিক্ষা মন্ত্রণালয়ে আজ কত অযোগ্য ব্যক্তিরা চাকরি করছে, কিন্তু দেখো আজ আমি যোগ্যতার কাছে হেরে যাচ্ছি। আমরা কি করব বাবা, আমাদের তো অত টাকা নেই। বাবা, আমি যোগ্যতায় বিশ্বাসী, কিন্তু এখন যেন মনে হচ্ছে যোগ্যতার কোনো মূল্য নেই, সবকিছুই যেন টাকার খেলা। তুমি চিন্তা করো না বাবা, আমরা থানায় গিয়ে অভিযোগ করব। অভিযোগ করে কোনো লাভ হবে না বাবা। সবাই জানে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যারাই ওই পদে আছে সবাই ঘুষের সাথে জড়িত বাবা। যোগ্যতা চাই, ঘুষের বিরুদ্ধে সোচ্চার হই। ঘুষ নয় 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 যোগ্যতা চাই, ঘুষের বিরুদ্ধে সোচ্চার হই। ঘুষ নয়, ঘুষ নয়, ঘুষ নয়, ঘুষ নয়, বিরুদ্ধে সোচ্চার হই। ঘুষ দিয়ে চাকরি মানে আমাদের যোগ্যতার অপমান, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব। ঠিক, ঘুষ নয় যোগ্যতা চাই। ঘুষের বিরুদ্ধে সোচ্চার হই, ঘুষ নয় যোগ্যতা চাই। ঘুষের বিরুদ্ধে সোচ্চার হই। আমরা চাই যারা তাদের যোগ্যতা অনুযায়ী সবাই চাকরি পাক। আমরা আমাদের আন্দোলন করে আরো এগিয়ে যাব। আমাদেরকে ঘুষের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আন্দোলন করো, ঘুষ নয় যোগ্যতা চাই, ঘুষের বিরুদ্ধে সোচ্চার হই। প্রিয় দর্শক মণ্ডলী, চাই, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন নিউজ এমএসজি, সত্যের সাথে সত্যের পথে। এখন আমি আপনাদের সঙ্গে সোহেল শাহজি সরাসরি ঘোড়াস থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আপনার ছাত্র বন্ধুরা তারা আজকে পথে নেমে পড়েছে, তারা পথে নেমে আন্দোলন করছে। আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব যে তারা কেন আজকে এই আন্দোলন করছে, তাদের এই আন্দোলন মূলত কিসের, কেন তারা আজকে এই পথে নেমে পড়লো। আজকে যে আপনারা এই যে পথে নেমে পড়লেন, আপনাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল কারণ কি, আপনারা কিসের জন্য এসেছেন এখানে? আমরা চাই যোগ্যতার মূল্যায়ন হোক। আমরা চাই ঘুষের বিরুদ্ধে যারা অযোগ্য ব্যক্তি যারা আজকে দখল করছে যোগ্যতার চেয়ার, তারা আজকে তাদেরকে হটাতে হবে। আজকে যারা ঘুষ খাচ্ছে, যারা অযোগ্য
তাদেরকে যারা ঘুষের বিরুদ্ধে যারা করছে না, সেই আন্দোলনকে নিয়ে আমরা এগিয়ে এসেছি। আজকে আমরা যোগ্য হয়েও আজকে আমরা অযোগ্যদের দখলে পড়ছি। যারা অযোগ্য তারা আজকে আমাদের যোগ্যদের চেয়ার নিচ্ছে। ঘুষ নয়, যোগ্যতা চাই। দেশবাসী, ঘুষ নয়, প্রিয় যোগ্যতা চাই। দেশবাসী, বন্ধুদের মুখ থেকে শুনে নিলাম যে কেন তো আজকে এখানে এসেছে। তাদের এই আন্দোলনের প্রধান কারণ, তাদের এই প্রধান কারণ হলো, তাদের এই আন্দোলনের প্রধান কারণ হলো ঘুষের বিরুদ্ধে। তারা চায় ঘুষ দিয়ে আর চাকরি নয়, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, যোগ্যতার বিচারে চাকরি দিতে হবে। এই জন্য কিন্তু মূলত তারা পথে নেমে পড়েছে। এই রকম খবর আপনারা সকলের পূর্বে পেতে আপনারা আমাদের চ্যানেল MSG নিউজ সত্যের সাথে সত্যের পথে এখানে আপনারা নজর রাখুন। ততক্ষণে আমি সোহেল, আপনারা কিছুক্ষণ পরেই আমরা পরে ফিরে আসছি। ঘুষ নয়, যোগ্যতা চাই। যোগ্যতা চাই। এত কষ্ট। হগো শুনছ, এবারে ফসলের যা অবস্থা, তাতে কিস্তির ঋণ শোধ করবো বলে ভাবতে পারছি না। ওহ বাবা, আহ, তুমি আমাদের সুখের জন্য এত কষ্ট করছো? না রে বা, বৃষ্টি ঠিক মতো না হয় এবারে ফসল ভালো হবে না। তাই ব্যাংকের লোকও এদিকে এসে চাপ দিচ্ছে প্রত্যেক দিন। বাবা, মাস্টার মশাই বলেছে ফি জমা দিতে হবে, তাহলে কি আমি আর পড়তে পারবো না বাবা? আরে বা, আমি চেষ্টা করছি, কিন্তু কতদিন চালাতে পারবো তা আমি বলতে পারছি না। বাবা, হয়, আমরা কি কখনো সুখের দিন দেখতে পাবো না বাবা? জানি না রে বাপ, আমরা শুধু আশাই করতে পারি। আচ্ছা বাবা, তুমি যাও, গোসল করে খাওয়া দাওয়া করে আরাম করো, আমি আসছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, জুতো ফুতো, ওই জুতো ফুতো সব ঠিক আছে। যখন বলবো তখন যাবি। ঘুমাচ্ছি, গিয়ে ডাক। শামসুল সাহেব, এই ব্যাংক থেকে এসছি। ও, বুঝতে পারছি। বল। এই মাসের কিস্তি তো দিলেন না, এইভাবে কতদিন চলবে? ভালোই ভালোই বলে দিচ্ছি, কিস্তি না যদি দিতে পারেন তাহলে আপনার জমি কিন্তু সরকারের নিলামে তুলবে। স্যার, একটু সময় দিন, এবারে ফসল ভালো হয়, আমি চেষ্টা করছি। আর সময় দেওয়া যাবে না, আগামী মাসের মধ্যে পুরো টাকা শোধ করতে হবে, নইলে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। স্যার স্যার, একটু একটু সময় দিন। ছাড়ুন তো, ছাড়ুন, পা ছাড়ুন। দেখুন, আমাকে দ্বিতীয়বার না আসতে হয় যত সব। আর সহ্য করতে পারছি না। ছেলে মেয়ে বউ বাচ্চার দিকে তাকাতে পারি না। কি করব জানা নেই। স্বাধীনতার দেশ, সব স্বাধীন হয়ে গেছে, এত খারাপ অবস্থা কেন? এত হাল খারাপ কেন? এটাই কি আমাদের স্বাধীনতার দেশ? না, আর চাই না।
নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাই না। তেলটা রাখলাম তো কোথায়, দেখি তো, এই তো হয়ে গেছে। বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন বাবা? স্বাধীন ভারতের জন্য কি খাবো বাবা? তুমি কেন চলে গেলে বাবা? ভাই উঠো রবিক ভাই, ও রবিক ভাই, স্বাধীনতা কিসের রবিক ভাই? যেখানে একজন কৃষক এতটা অসহায় যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। স্বাধীনতার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, লড়াইও করেছিলাম, একটি সুন্দর একটি ভারতবর্ষ দেখতে চেয়েছিলাম, যে ভারতবর্ষের মাটিতে প্রতিটি নাগরিক সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু আজ কৃষকরা মরছে আর আমরা দর্শক হয়ে দেখছি। এটাই কি আমাদের স্বাধীন ভারতবর্ষ? এই কি আমরা দেখতে চেয়েছিলাম? এই ছেলে, এদিকে এসো। তোমার বাবা জমিন জমি রেখে তো কিস্তি নিয়েছিল, কিস্তি শোধ না করতে পেরে তো তার আগেই তো মারা যায়। তাই শর্ত অনুযায়ী জমি এখন সরকারের। এই জমি সরকারের মানে? এই জমি আমার বাবার, আপনাদের নয়। অনেক অন্যায় সহ্য করেছি, আর নয়। এই দেখো প্রমাণ। অত কথা জানি না, আগামী সপ্তাহে সরকার থেকে লোক এসে জমি দখল করবে, মনে থাকে যেন। আমরা গরিব মানুষ, এটুকুই আমাদের সম্পদ। এভাবে আমাদের সম্পত্তি কেড়ে নেবেন না, অন্যথায় আমরা না খেয়ে মারা যাব। মরবে কি বাঁচবে তাতে আমার কোনো যায় আসে না। কি তাহলে আপনি আমার বাবার আত্মহত্যার পিছনে আপনি দায়ী? আমি আপনাকে ছাড়বো না। ননসেন্স, মামলা করব, ইডিয়েট। আমি আপনাকে ছাড়বো না। আপনি দায়ী আমার বাবার আত্মহত্যার পিছনে। আল্লাহ, এটাই কি আমাদের স্বাধীনতার পুরস্কার? আজ যেখানে সর্বত্র কৃষিদের ওপর নিপীড়ন, অত্যাচার, আজ চাষিরা নিরাপদ নয়। আজ কত যে চাষি কত বনে কত জঙ্গলে লাশ হয়ে পড়ে আছে। এর খোঁজ খবর কে নেবে? আল্লাহ, এটাই কি আমরা দেখতে চেয়েছি? এই কি আমাদের স্বাধীন ভারতবর্ষ? আল্লাহ, এটাই কি আমাদের স্বাধীন ভারত? মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জমি ফসল তার, কৃষকের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জমি যার ফসল তার, কৃষকের দাবি মানতে হবে। জমি যার ফসল তার, কৃষকের দাবি মানতে হবে। জমি যার ফসল তার, কৃষকের দাবি মানতে হবে। কৃষকের দাবি মানতে হবে। জমি যার ফসল তার, কৃষকের দাবি মানতে হবে। ন্যায্য অধিকার দিতেই হবে। ন্যায্য অধিকার দিতেই হবে। ন্যায্য অধিকার
বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষকের অধিকার মানতে হবে আমাদের দাবি মানতে হবে কৃষকের অধিকার মানতে হবে আমাদের দাবি মানতে হবে আজকের সব শুরু করা হোক। ধন্যবাদ মহামান্য স্পিকার। একটা জিনিস যে খুবই লক্ষ্য করা যাচ্ছে, গত কয়েক সপ্তাহ যাবৎ দেশের কৃষকরা তারা রাজপথে নেমেছে। তাদের দাবি হলো যে কৃষি লোন মুকুব করতে হবে। মহামান্য স্পিকার, আমি বলতে চাই দীর্ঘ 3 বছর যাবৎ কৃষি কাজের দ্রব্যর মূল্য বেড়েছে, কিন্তু কৃষি ফসলের মূল্য বাড়ানো হয়নি। এদিকে ফসল চাষ করার জন্য কৃষকরা প্রয়োজনীয় জিনিস কিনতে তারা নাজেহাল। সারের দামটা আকাশ ছোঁয়া। ব্যাংক থেকে কৃষি লোন নেওয়ার পরে ফসল ভালো না হওয়ার কারণে কৃষি লোন শোধ না করতে পেরে আজকে হাজার চাষি তারা আত্মহত্যার পথকে বেছে নিয়েছে। মাত্র কয়েকদিন আগে একজন কৃষি শামসুর নামক একজন কৃষি, সে কৃষি লোন শোধ না করতে পারায় নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে। আমি বলতে চাই এই দীর্ঘ 3 বছরে কৃষি মন্ত্রী কৃষকদের জন্য কি উন্নয়ন করেছে? আপনারা যা বলছেন তা দুঃখজনক। মাননীয় স্পিকার মহাশয়, আমি দীর্ঘ 3 বছর ধরে কৃষকদের অনেক উন্নয়ন করেছি। যদি তাই না হয় আপনি লক্ষ্য করেন, আমি এখানে সম্পূর্ণ হিসাব করে এনেছি। কৃষকরা কৃষক বন্ধু থেকে শুরু করে ফ্রিতে সার, বৃক্ষ, ছোলা ইত্যাদি সুযোগ সুবিধা সবই পেয়েছে। শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্য করেন তাহলে আরও বুঝতে পারবেন, PM কিষাণ থেকে শুরু করে কৃষি লোন, যদি কৃষকের কোনো রকম অসুবিধা হয়, ঝড়ে যদি ফসল ধ্বংস হয়ে যায়, এরপরেও আমি বিভিন্ন যোজনা চালু করেছি, সমস্তটাই পেয়েছে কৃষকরা। তাহলে কেন আজ এই কথা উঠছে? আচ্ছা, আমি বলতে চাই আপনি এর কত পার্সেন্টেজ দিয়েছেন? আপনি কি উন্নয়ন করেছেন জবাব দিন। যদি আপনি উন্নয়ন করেই থাকেন তাহলে আজকে কৃষকরা রাজপথে কেন? যাদের হাড় ভাঙা পরিশ্রমে তৈরিকৃত খাবার আমরা খেয়ে ভারতীয়রা বেঁচে আছি, তাদের উপরে এত নির্যাতন কেন? এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা? এটাই কি ভারতের স্বাধীনতা? মহামান্য স্পিকার, কৃষকদের এই সমস্যার সমাধান করা হোক। আজকের সভা এখান থেকে মুলতবি করা হলো। আগামীকাল এ বিষয়ে আমাদের সঠিক সিদ্ধান্তে উপনীত হতেই হবে। আমাদের দাবি মানতে হবে। কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষকের জমি মানতে হবে। কৃষকের দাবি মানতে হবে। কৃষক বাঁচাও দেশ বাঁচাও জমি যার ফসল তার। কৃষকের দাবি মানতে হবে। কৃষকের দাবি মানতে হবে। জমি যার ফসল তার। জমি যার ফসল তার। কৃষকের দাবি মানতে হবে। 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 আমাদের দাবি মানতে হবে। জমি যার ফসল তার। কৃষকের দাবি মানতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখছেন নিউজ MAG, সত্যের সাথে সত্যের পথে। এখন আমি আপনাদের সঙ্গে সোহেল শাহজি, সরাসরি খোড়াগাছ থেকে। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের কৃষক বন্ধুরা যারা সারা দিন খেটে আমাদের জন্য দুটো অন্ন তুলে দেয়, সেই সমস্ত কৃষক বন্ধুরা আজকে পথে নেমেছে এবং তারা আজকে আন্দোলন করছে। আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব তারা কেন আজকে এই আন্দোলন করছে। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, কৃষি বাঁচাও দেশ বাঁচাও। আজকে যে আপনারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনের প্রধান কারণ কি? আপনারা কেন এই রাস্তায় নেমে পড়েছেন? আমাদের আন্দোলনের প্রধান কারণ হচ্ছে আজ বর্তমান কৃষকরা তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা যেমন একটা কারণ, ঠিক তেমনই অন্যদিকে কৃষকরা যে ঋণ রয়েছে সেই ঋণ তারা পরিশোধ না করার কারণে বিভিন্নভাবে ডিপ্রেশনে পড়ে তারা তাদের জীবনকে আত্মহত্যার মুখে ঠেলে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের কারণ, যাতে করে আমরা কৃষকদেরকে একটা সঠিক বার্তা দিতে পারি, তাদেরকে আমরা আস্থা যোগাতে পারি। সেজন্য আমাদের এই আন্দোলন। আজ আমরা সঠিক মূল্য পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, কৃষি বাঁচাও দেশ বাঁচাও, দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কেন তারা আজকে আন্দোলন করছে। তাদের আজকে এই আন্দোলনের প্রধান কারণ হলো তারা যে শস্য উৎপাদন করছে সেই শস্য উৎপাদন করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা যখন বাজারে বিক্রি করতে যাচ্ছে তখন তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু আমরা ঠিক এর বিপরীতে যদি দেখি, যখন তারা কোনো একটা সার বা কীটনাশক কিনতে যাচ্ছে তখন কিন্তু তাদের চড়া হারে কিনতে হচ্ছে। এছাড়াও তাদের দাবি যে তাদের যে সমস্ত কৃষক বন্ধুরা তাদের ঋণ শোধ করতে পারছে না, লোন শোধ করতে পারছে না, তারা কিন্তু আত্মহত্যার মতো মহাপাপের দিকে তারা কিন্তু নিমজ্জিত হচ্ছে। এর জন্যই কিন্তু আজকে প্রধানত তাদের এই আন্দোলন।
প্রিয় দেশবাসী, এতক্ষণ আপনারা শুনছিলেন নিউজ MSG, সত্যের সাথে সত্যের পথের একটা খবর। ততক্ষণে আমি সোহেল শাহজি ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। খুবই চিন্তার বিষয়। অতি শীঘ্রই আমি সমস্ত নিউজ চ্যানেলের কোম্পানিদের সাথে কথা বলতে চাই। তড়িঘড়ি মিটিংয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার, এক্ষুনি আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো মিস্টার। হ্যাঁ বলেন, কি বলছেন আপনি? আপনাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, তার মানে এটা নয় যে আপনারা যা খুশি তাই বলবেন। কৃষি আন্দোলনের কোনো রকম বিষয় যেন আপনার চ্যানেলে টেলিকাস্ট করা না হয়, অন্যথায় আপনার চ্যানেল ব্যান্ড করে দেওয়া হবে। তাই নিজের চ্যানেলকে বাঁচাতে চাইলে কৃষি উন্নয়নের দিকগুলি দেখান, অন্যথায় কোনো রকম কৃষি আন্দোলনের বিষয় যেন আপনার চ্যানেলে টেলিকাস্ট করা না হয়। আমরা দেশের কাছে ওয়াদাবদ্ধ, সত্য কথাগুলোই তুলে ধরা আমাদের কাজ। ভয় দেখে আমাদের থামানো যাবে না, আমরা আমাদের সত্য কথাগুলো বলেই যাব। আপনি যা করেন তাই করে নেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার এই অহংকার, এটা না হয় যে আপনার রাস্তায় বের হওয়াটাই বন্ধ হয়ে যায়। তাই বলছি, যা করবে ভেবে চিন্তা করবেন। ইয়েস, এসো। শোনো, কৃষক আন্দোলনের কোনো রকম খবর যেন আমাদের চ্যানেল আর টেলিকাস্ট না করা হয়। যদি টেলিকাস্ট করতেই হয় তাহলে এগ্রিকালচার মিনিস্টারের উন্নয়নগুলি শুধুমাত্র টেলিকাস্ট করবে, বুঝেছো তো? ওকে স্যার, ওকে। ওকে। আমার ভাইয়েরা, আমরা আমাদের দাবি সংসদ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, কিন্তু তা থেকে আমরা কোনো সুফল পাইনি। আমার সামনে সাইডে থাকো। তবে আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত আমরা এর একটা সুষ্ঠু সুফল, আমরা একটা ফল না পাবো। আমরা ততক্ষণ পর্যন্ত রক্ত দিয়ে হলেও আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। আমাদের দাবি মানতে হবে, কৃষকের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, কৃষকের দাবি মানতে হবে। থামুন, জমিদার থামুন, আন্দোলন বন্ধ করুন। দেখুন, আপনারা আন্দোলন ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান, এইভাবে রাস্তা অবরোধ করতে পারেন না। কেন স্যার? আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্বাধীন ভারতবর্ষে কি আমাদের কোনো বাক স্বাধীনতা নেই? আপনারা সরে না গেলে আমরা আপনাদের উপর লাঠি চার্জ করতে বাধ্য হব। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। চলো হসপিটালে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুব কষ্ট হচ্ছে, আর সইতে পারি না। আরে ভাই একটু ধৈর্য ধরো ভাই, একটু ধৈর্য ধরো ভাই, এখনই ডাক্তার দেখবে ভাই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ভাই। স্যার আমার ভাইকে দেখুন না। স্যার কৃষক আন্দোলনে আহত হয়েছে স্যার, অবস্থা খুব শোচনীয় স্যার। আহত কৃষক আন্দোলনে? নো নো নেভার, এভাবে হয় না, থানায় এফআইআর করতে হবে। আরে কি ধরনের কথা বলছেন? একটা লোক চোখের সামনে মারা যাচ্ছে আর আপনি এফআইআর কথা বলছেন? দেখুন, সব কিছুরই একটা সিস্টেম রয়েছে। আগেই থানায় এফআইআর করে আসুন, তারপরে আমি ডাক্তার দেখব। স্যার একটু দেখুন না, সঠিক সময়ে চিকিৎসা না করলে রোগী মারা যেতে পারে। স্যার একটু দেখুন স্যার। এতই যখন তারা, প্রাইভেটে নিয়ে যাচ্ছেন না কেন? কোথা থেকে আসে যত সব ঝামেলা। স্যার একটু দেখুন না স্যার, স্যার খুব অবস্থা খুব শোচনীয় স্যার। আপনি সিকিউরিটি, এদেরকে ভিতরে কে ঢুকতে দিল? এটা এমার্জেন্সি, আউটডোরে নিয়ে যান। ভাই তুই দাঁড়া ভাই, আমি এখনই যাচ্ছি ভাই, আমি এখনই দাঁড়া ভাই।
রফিক, ও রফিক, রফিক, ও রফিক, শ্বাস ছাড়তে বলুন। রফিক কথা বলো। রফিক, শ্বাস ছাড়ো, শ্বাস ছাড়ো। এফআইআর করতে এত লেট করলেন কেন? রোগীর অবস্থা অনেক খারাপ। ডাক্তারবাবু, আমাদের প্রতি দয়া করুন ডাক্তারবাবু। ওর পরিবার আছে, ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে ডাক্তারবাবু। ও মারা গেলে ওকে কে দেখবে ডাক্তারবাবু? আমাদের প্রতি দয়া করুন ডাক্তারবাবু। ওকে বাঁচান ডাক্তারবাবু, ও মারা যাবে। দুঃখিত, আই এম সো সরি। যদি আগেই ব্যবস্থা করতে হয়তো বেঁচে যেত। রোগী অবস্থা খুবই জীবনের তথ্য আমার হাত দ্বারা দিয়ে রোগীর মৃত্যু, আমার জীবন বাঁচা বড় দায়। যাই নিজের জীবনকে নিয়ে লটালটি করি। ভাই সফল, এখানে কোনো কাজ হবে না। চলো আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছে যাই। চলো। হ্যাঁ চল 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 চলো। মাননীয় কর্তৃপক্ষ, এসব জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। চিকিৎসা মানুষের অধিকার, এটাকে বাণিজ্য বানিয়ে ফেলা যাবে না। দেখুন, সব কিছুর একটা সিস্টেম আছে, আমরা সিস্টেমের বাইরে কিছুই করতে পারবো না। আমার চাষি ভাইয়েরা, চলো আমরা হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করব। চলো চলো সবাই। হ্যাঁ চলো চলো। সাবধান সাবধান সাবধান, মাননীয় বিচারপতি আদালতে উপস্থিত হয়েছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মামলার বর্তমান অবস্থান কি? দুই পক্ষের উকিল মহোদয় কি নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন? মহামান্য বিচারক, মামলার অভিযোগ সম্পূর্ণরূপে সত্য এবং এর পক্ষে আমার কাছে রয়েছে পরিপূর্ণ দলিল ও প্রমাণ। আমার মক্কেলকে তারা অন্যায়ভাবে মেরে ফেলেছে। মহামান্য আদালত, মহামান্য আদালত, আমার সহকর্মী এখানে অত্যন্ত নাটকীয়তা করছেন। এই মামলা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন। মহামান্য আদালত, আমি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করছি। আপনি অন্যায়ভাবে এরকম আমার সম্পর্কে কোনো মতেই ভিত্তিহীন মন্তব্য করতে পারেন না। অর্ডার অর্ডার, শৃঙ্খলা বজায় রাখুন। আদালতে উত্তপ্ত বাক্য বিনিময় বরদাস্ত করা হবে না। উভয় পক্ষের বক্তব্য শোনা হবে, কিন্তু শালীনতা বজায় রাখতে হবে। মাননীয় বিচারক, আমি তো শুধু আপনার কাছে ন্যায় বিচার চেয়েছি, কারণ
মানুষের অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সবার। নাই বিচার অবশ্যই হবে, তবে মিথ্যা অভিযোগে শাস্তি হওয়া উচিত। মহামান্য আদালত, আমি আপনাকে প্রমাণ করব এই মামলা সম্পূর্ণ শুধু সময় নষ্ট করার উদ্দেশ্য করা হয়েছে। যথেষ্ট। আদালত এখন দুই পক্ষের প্রমাণ এবং যুক্তি শুনবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা, গত 14/5/2011 সন্ধ্যাবেলায় তোমাদের কাছে কি কোনো রোগী এসেছিল রাশেদ নামক? মহামান্য বিচারপতি, গত কৃষক আন্দোলনে একজন আহত রাশেদ নামক রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী হসপিটালে রোগীকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সুচিকিৎসা করা হসপিটাল, ডক্টর এবং তার কর্তৃপক্ষের উপরে জরুরি। কিন্তু তারা তেমনটা না করে সেই রোগীকে এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরে সময় নষ্ট করে এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আপনারা এমনটা করেননি? ছি ছি, কি যে বলেন! রোগীকে সেবা করা আমাদের ধর্ম মহামান্য আদালত। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তিনারা রোগী আনতে লেট করেছে, ফলে রোগী মারা যান। অবজেকশন মিলর্ড। সেই দিন অবজেকশন মিলর্ড, এ সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছে আসামি। সেই দিন সঠিক সময়ে তারা রোগীকে নিয়ে এসেছিল হসপিটালে, কিন্তু এই ভণ্ডদের কারণে সেই দিন হসপিটালে সঠিক সময়ে তার অ্যাডমিট হয়নি। আর তার একমাত্র কারণ হচ্ছে এরা হচ্ছে কৃষক আন্দোলনকারী, এরা হচ্ছে কৃষক সংগ্রামী। অর্ডার অর্ডার। একটি সামান্য এফআইআর এর কারণে সেই দিন রোগীকে হসপিটালের বাইরে পড়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এইরকম ভাবে যখন সর্বশেষে ডক্টররা রোগীকে চিকিৎসা করে, তখন সেই আহত কৃষক ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলিয়ে পড়ে। অবজেকশন মিলর্ড, এইটা একটা নিয়ম, নিয়মের বাইরে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে না। আমার মক্কেল তাই করেছে। নিয়ম অনুযায়ী তাদের কাছে কোনো এফআইআর কাগজ ছিল না, তাই আমার মক্কেল সেই রোগীকে ভর্তি নেয়নি। মহামান্য আদালত, এখানে ভুল কিছুই দেখছি না। অবজেকশন মিলর্ড, আপনার কাছে আমার প্রশ্ন, কোন সংবিধানের কত নাম্বার ধারায় একথা লেখা আছে যে একজন সংগ্রামী ভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এবং তাতে ভর্তি করার জন্য এফআইআর জরুরি? এফআইআর ছাড়া তার কোন রকমের ভর্তি হবে না এবং কোনো রকমের চিকিৎসা হবে না, বরং এটা তাদের গাফিলতির কারণে একজন নিরীহ ব্যক্তিকে প্রাণহানি আনাতে হয়েছে এবং এটা হচ্ছে একটি দণ্ডনীয় অপরাধ। তাই আমি মহামান্য আদালতের কাছে এই নালিশ জানাচ্ছি যে আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। ইম্পসিবল মহামান্য আদালত, আপনি বলুন, নিয়মের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো কাম করে, তাহলে সরকারি লোক কি তাকে ছেড়ে কথা বলবে? ওই মুহূর্তে যদি কোনো একটি অঘটনা ঘটে যেত, তাহলে তার দায়ভার কে নিত? মহামান্য আদালত, আমার এই শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন, যে এই জনগণ সরকারের জন্য নাকি সরকার জনগণের জন্য? ঠিক। অর্ডার অর্ডার। এই মর্মে আসামের কি কিছু বলার আছে? ইয়েস, আমি বলতে চাই। ইউ ক্যান প্রসিড। মহামান্য আদালত, আমাদের হসপিটালের একটি নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, কারণ এমন কেসের রোগীরা অধিকতর সময় সন্ত্রাসবাদ হয়ে থাকে, তাই আমরা এফআইআর কাগজ না নিয়ে কোনো কাজ করতে পারি না। মহামান্য আদালত, তার মানে এটা নয় যে একজন অসুস্থ মুমূর্ষ ব্যক্তি হসপিটালে আসবে এবং চিকিৎসাবিহীন সে মারা যাবে। এটা কোন ধরনের স্বাধীনতা? উকিল সাহেব রাখছেন কেন? প্রমাণ পেশ করুন, প্রমাণ। অবজেকশন মিলর্ড, এর চেয়ে আর বেশি বড় প্রমাণ কি হতে পারে? সেখানে উপস্থিত জনগণের এর সব থেকে বড় প্রমাণ। তাদের মুখের এক একটা কথা, এক একটা বাক্য এই প্রমাণ করে যে সেই দিন হসপিটালের কর্তৃপক্ষ এবং ডাক্তারেরা সবাই দোষী এবং তাদের একটি ভুলের কারণেই
এই নিরীহ ব্যক্তিকে প্রাণহানি হতে হয়েছে। অবজেকশন মিলন। ঠিক। অর্ডার অর্ডার। অবজেকশন মিলন। জীবনহানি হওয়া সব থেকে বড় কারণ হলো এই চাষিরা। এরা যদি সঠিক সময়ে এফআইআর পেশ করতো হয়তো সে রোগী আজ বেঁচে যেত, কিন্তু তারা তা না করে আমার মক্কেলের সাথে ধস্তাধস্তি করে এমন একটা মুহূর্ত চলে আসে যে আমার মক্কেলকে হত্যা করার হুমকি দেয়। মহামান্য আদালত, এখানে আমার মক্কেলের দোষ কোথায়? অবজেকশন মিলন। অবজেকশন ওভাররুল। আপনি শুধু কথার জোরে এটা প্রমাণ করতে পারবেন না যে হসপিটাল কর্তৃপক্ষ দোষী। আপনার কাছে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত দিক বিবেচনা করে আজ আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডক্টর কোনো রকম দোষ করেনি। তারা তাদের সিস্টেম অনুযায়ী দায়িত্ব পালন করেছে, তাই আদালত তাদেরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হে আমার কৃষক ভাইয়েরা, আমরা আজ সমাজের কাছে অপরাধী। কৃষক আন্দোলন করাটাই কি আমাদের অপরাধ? এটা স্বাধীন ভারত হতে পারে না। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা স্বাধীন হইনি। আজ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তারা এই ভারতকে স্বাধীন করেছিল। কিন্তু আজ স্বাধীন তারাই যারা পুঁজিপাতি, যাদের রয়েছে লক্ষ লক্ষ টাকা, আর যারা গরিব অসহায় খেতে পায় না তাদের কোনো দাম নেই। ভারতবর্ষের শত শত চাষি তাদের লোন শোধ না করার কারণে তাদের পরিবার ছেড়ে এই দেশ থেকে তারা সমস্ত লোন পরিশোধ করেছে তাদের রক্তের বিনিময়ে। এটা কেমন স্বাধীনতা? আমার কৃষক ভাইয়েরা, এই ভারতবর্ষের মাটি আল্লামা নাজির হোসেন দেহলভি পরিবারের মাটি। এই ভারতবর্ষের মাটি পাটনা সাদেকপুরীর পরিবারের মাটি। এই ভারতবর্ষের মাটি হাজার হাজার হাফেজে কোরআনের রক্তের মাটি। এই ভারতবর্ষের শত শত মা তার নিজ সন্তান ও তার স্বামীকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছিল আজকে এই দিন দেখার জন্য। এটা কোনো মতেই স্বাধীন ভারত হয় না। এটা থেকে আমরা স্বাধীন বলে আমরা আমাদেরকে বিবেচিত করতে পারলাম না। এটা হচ্ছে আমাদের দুঃখিত। আমরা চাই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মিলেমিশে থেকে আমাদের সকলের নিজ নিজ আমাদের অধিকারটুকু বজায় রেখে আমরা বেঁচে থাকতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, নাটকটি আমাদের ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীন হইনি। এটাই কি স্বাধীন ভারত, যেখানে কৃষকরা কৃষি লোন পরিশোধ করতে না পারায় বিষের বোতল হাতে তুলে নেয়? ঘুষ ছাড়া যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি হয় না? পুলিশ প্রশাসন ও আদালতের ন্যায্য বিচার পাওয়া সাধারণ মানুষের নিকটে আজ দিবা স্বপ্নের ন্যায়। চারিদিকে ধর্ম বৈষম্যের প্রতিযোগিতা। এই স্বাধীনতা দেখার জন্যই কি মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন করেছিলেন, নাকি আবুল কালাম আজাদ ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছিলেন? নিশ্চয় এমন স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতে চাননি। স্বাধীনতা কি গুটি কয়েক মানুষের জন্য, নাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য? জিজ্ঞাসা আপনাদের কাছে। আজ এ পর্যন্তই, দেখা হবে এর সমাধান নিয়ে ইনশাআল্লাহ।